2022 সালের 2 মার্চ একজন মানুষের জানাজা অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম ইপিজেড প্রাঙ্গণে, যা ইপিজেডের ইতিহাসেই প্রথম। সেদিন সেখানে লাখো মানুষের ভিড় হয়েছিল। জানাজার ইমাম তেলাওয়াত করছিলেন, কিন্তু তেলাওয়াতের শব্দ ঢেকে যাচ্ছিল মানুষের কান্নার আওয়াজে। অদ্ভুত বিষয় হলো, যে মানুষটির জন্য হাজারো মানুষ কান্না করছিল তাদের অধিকাংশের সাথেই তার কোনো রক্তের সম্পর্ক ছিল না। আর তিনি হলেন প্যাসিফিক জিন্সের তৎকালীন চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। অনেকে তাকে কখনো সরাসরি দেখেওনি, তবুও সবাই কাঁদছিল তার জন্য। সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী আপনি নিজেই। আমি কি ভুল বললাম? কেন তার জন্য মানুষ কেঁদেছিল? কারণ তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি অন্যের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার আচরণে আর তার মানবিকতায়। হ্যাঁ, তিনি হলেন প্যাসিফিক জিন্সের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন। কারণ তার ব্যক্তিত্ব ছিল এমনই, সবার মুখে মুখে তার ব্যক্তিত্ব ফুটে উঠেছিল। তার সম্পর্কে একবার জানলে হৃদয় থেকে শ্রদ্ধা জন্মাতো। তার ব্যক্তিত্বের ছোট্ট একটি উদাহরণ দেই। এক শুক্রবার জুম্মার দিনে তিনি প্যাসিফিক জিন্সের 5 তলায় এসেছিলেন। সেদিন সব শ্রমিকই নামাজ পড়তে বের হচ্ছিলেন। তিনি তখন ঠিক ইবাদতখানার সামনে দাঁড়িয়েছিলেন। শ্রমিকরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে অজান্তে তাকে ধাক্কা দিয়ে এক পাশ থেকে অন্য পাশে সরিয়ে দেয়। কেউ বুঝতেই পারেনি যাকে ধাক্কা দিল তিনি সেই ফ্যাক্টরির মালিক। তিনি কিছু না বলে চুপচাপ এক পাশে দাঁড়িয়ে শ্রমিকদের জায়গা করে দিলেন চলে যাওয়ার জন্য। তার পাশে থাকা একজন কর্মকর্তা তখন শ্রমিকদের থামাতে চেয়েছিলেন, কিন্তু তিনি সাথে সাথেই তাকে ইশারা করে থামিয়ে দিয়ে বলেছিলেন তাদের কিছু বলার দরকার নেই। এই ঘটনায় বলে দেয় তিনি কেমন উদার মনের মানুষ ছিলেন, যিনি এক সময়ে শ্রমিকদের সাথে মাথায় কার্টুন বয়ে নিত, যাকে দেখে বোঝা যেত না তিনি মালিক কিনা শ্রমিক। তার মৃত্যুর পর শুধু একটি ফ্যাক্টরি নয়, পুরো চট্টগ্রাম কেঁদেছিল। সেদিন শুধু প্যাসিফিক জিন্স নয়, অন্য ফ্যাক্টরিগুলো থেকেও শ্রমিকরা ছুটে এসেছিল তার জানাজায় যোগ দিতে। যারা প্যাসিফিক থেকে চাকরি ছেড়ে অন্য কারখানায় গিয়েছিলেন তারাও ফিরে এসেছিল সেই মানুষটির জানাজায় অংশ নিতে। এটা ছিল শ্রমিকদের হৃদয়ে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রমাণ। কিন্তু আজ তার সেই তিলে তিলে করা ফ্যাক্টরিতে কেন এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে? আমরা যারা তাকে ভালোবাসতাম তার রেখে যাওয়া প্রতিষ্ঠানকে আগলে রাখার দায়িত্ব কি আমাদেরই ছিল না? আমরা কি পারতাম না আন্দোলনের বদলে শান্তভাবে বসে মালিকপক্ষের সঙ্গে কথা বলতে? তার ছেলে জনাব সৈয়দ মোহাম্মদ তানভীর তো শ্রমিকদের দাবি মেনেও নিয়েছিলেন। তিনি আশ্বস্ত করেছিলেন কোনো শ্রমিককে পুলিশ হয়রানি করবে না। তিনি নিজেও প্রজ্ঞাপন জারি করে সবাইকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অডিও বার্তাতেও বলেছিলেন ফিরে আসুন, আমরা সমস্যার সমাধান করব। তাহলে কেন এমন বিশৃঙ্খলা হলো? কোম্পানি তো জানিয়ে দিয়েছিল তারা কোনো মামলা করেনি, কিন্তু এরপর কোম্পানি তো বলেছিল যদি কিছু হয়, কোনো পুলিশি হয়রানি বা অন্য কোনো সমস্যা হয় আমরা তা দেখব। অর্থাৎ সমাধানের পথ খোলা ছিল। তাহলে আমরা কোন উত্তেজনায় এমন কাজ করলাম যার ফলে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল? আসলে কি বৃহস্পতিবার সবাই আন্দোলন করতেই অফিসে গিয়েছিলেন? না, সবাই গিয়েছিলেন কাজে যোগ দিতে। কিন্তু পরিস্থিতি এমনভাবে মোড় নিল যে আপনারা নিজেরাও বুঝতে পারেননি কখন আন্দোলনের মধ্যে পড়ে গেলেন। যেমন একটি পরিবারের সব সন্তান একরকম হয় না, তেমনই ঠিক একটি কারখানার সব ম্যানেজার বা ইনচার্জরাও একরকম নয়। গুটি কয়েকজনের ভুলের জন্য পুরো কারখানার কাজ বন্ধ করে দেওয়া মানে হাজারো শ্রমিকের পেটের ভাত কেড়ে নেওয়া। যদি ভুল হয় সেটা ঠিক করা যায়, কিন্তু নিজের ঘর পুড়িয়ে দেওয়া কোনো সমাধান নয়। কারণ এই ফ্যাক্টরি শুধু এক মালিকের নয়, এটা আমাদের সবার জীবনের সাথে জড়িত একটি পরিবার। এই পরিবার না থাকলে কয়েক মাস বেকার বসে থেকে গুটি কয়েকজন চাকুরি পাবে ঠিকই, কিন্তু যাদের একদিনও বসে খাওয়ার মতো টাকা নেই তারা কি করবে? একটা মাস কি তারা না খেয়ে থাকবে? তাদের দায়ভার কে নিবে? আপনি কি পারবেন প্যাসিফিকের মতো প্রায় 40,000 মানুষের দায়িত্ব নিতে? এটা কেমন আন্দোলন যে আন্দোলনের লাভের চেয়েও ক্ষতি বেশি? যে আন্দোলনের কারণে আপনারা আমার ছোট্ট শিশুটিও না খেয়ে থাকবে? যে যুদ্ধে আপনারা নেমেছেন সেই যুদ্ধে জেতার কোনো আনন্দ আছে কি? আনন্দ নেই, কারণ সেই যুদ্ধে আপনি জিতলেও হারবে কিন্তু আপনার পরিবার, হারবে 40,000 মানুষ। দুনিয়ার সবচেয়ে বড় বিচারক হলো মানুষের বিবেক, আর এই বিবেককেই জিজ্ঞাসা করুন আর আলোচনার মধ্যেই সব সমাধান করুন।